জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। দ্য উইকের প্রতিবেদন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেনাপ্রধান। ইইউর রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক। সবশেষে দেখবেন আওয়ামী লীগ সরকারের আমলে নানা ব্যক্তিকে গুম খুনের মাস্টার মাইন্ড জিয়াউল আহসান রিমান্ডে ফাঁস করলেন হাসিনার আরও চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের আমলে নানা ব্যক্তিকে গুম ও খুনের মাস্টার মাইন্ড হিসেবে দেখা হয় জিয়াউল আহসানকে। এছাড়া আয়নাঘরের জনক, ফোন কলে আড়ি পাতা, মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ড ছাড়াও হেফাজতের ঘটনায় যৌথ অভিযানে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গোপন বন্দিশালা, আয়নাঘর তৈরি করে সেখানে বিরোধী মতাবলম্বীদের তুলে নিয়ে বছরের পর বছর গুম করে রাখার অভিযোগ রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক এই সেনা কর্মকর্তার 10 দিনের রিমান্ড চেয়ে করা আবেদনে পুলিশেরও দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়াউল আহসান আয়নাঘর এবং 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর আক্রমণ ও হত্যার সঙ্গে থাকার কথা স্বীকার করেছেন। আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে 2015 সাল পর্যন্ত বিএনপি জামায়াতের শতাধিক নেতাকর্মী গুম খুনের শিকার হন। এই তালিকায় ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজেদুল ইসলাম সহ একাধিক হাই প্রোফাইল নেতারাও ছিলেন। অভিযোগ আছে বিচার বহির্ভূত এসব হত্যাকাণ্ডের মিশন বাস্তবায়ন করেছেন পুলিশের এলিটে ফোর্স র্যাব। গোয়েন্দা সূত্রে জানা গেছে, 2012 সালের 17 এপ্রিল বিকাল 3টার দিকে ইলিয়াস আলী সিলেট থেকে বিমানযোগে ঢাকা আসেন। ওই দিন রাতে হোটেল শেরাটন থেকে বাসায় ফেরার পথে তাকে গুম করা হয়। ইলিয়াস আলীর গুমের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন জিয়াউল আহসান। তিনি ওই দিন ইলিয়াস আলী যে ফ্লাইটে সিলেট থেকে ঢাকা এসেছিলেন সেই ফ্লাইটেরই যাত্রী হয়ে তাকে অনুসরণ করছিলেন। কোটা সংস্কারের দাবি বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে আন্দোলন চলাকালে গত 17 জুলাই থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পরে 18 জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও বন্ধ করা হয়। 5 দিন বন্ধ থাকার পর ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়। আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, তৎকালীন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও মেজর জেনারেল জিয়াউল আহসান ডাটা সেন্টারগুলো বন্ধ করতে নির্দেশ দেন। 2014 সালে নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে। সেই সময় তিনি র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন। ওই সময় হাইকোর্টের নির্দেশে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাকে জিজ্ঞাসাবাদও করেন। সূত্রের দাবি, জিয়াউল আহসান ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু তৎকালীন সরকারের আস্থাভাজন হওয়ায় তিনি বেঁচে যান। এনটিএমসিতে দায়িত্ব পাওয়ার পর জিয়াউল আহসান সরকার দলীয় ও বিরোধী দলীয় হাই প্রোফাইল নেতাসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যক্তিগত ফোনালাপ রেকর্ড করতেন। বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ব্যক্তিগত ফোন কল ফাঁস করে তা বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে প্রচার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সর্বশেষ ছাত্র আন্দোলনের সময় মন্ত্রিপরিষদ সচিব, পুলিশের মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কয়েকজন মন্ত্রীর ফোনালাপ রেকর্ডের সারাংশ গণভবন থেকে উদ্ধার হয়। তাতে আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ সহ নানা কৌশলের তথ্য উঠে আসে। জিয়াউল আহসানের জন্ম 1970 সালের 4 ডিসেম্বর ঝালকাঠি জেলায়। 1991 সালের 21 জুন তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কর্মকর্তা হিসেবে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো ও স্কাই ডাইভার। জিয়াউল আহসান সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে বিগত 1 দশকের বেশি সময় গুম, খুন ও ব্যক্তিগত ফোন কল, আড়িপাতা সহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে তিনি সমালোচিত হয়েছে। তবে তৎকালীন সরকারের আস্থাভাজন হওয়ায় ক্রমান্বয়ে পদোন্নতি পেয়ে মেজর থেকে মেজর জেনারেল হয়েছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিদেশে যে টাকা পাচার হয়েছে তা দেশে ফেরত আনতে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার 19 আগস্ট সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ড স্পানিয়ার। বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকে আমির খসরু সাংবাদিকদের এসব কথা জানান। ঘণ্টাব্যাপী এই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, আগামী নির্বাচন, দেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও কালো টাকা উদ্ধার করতে দ্রুতই যৌথ বাহিনীর মাধ্যমে সাঁড়াশি অভিযান শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের। জানা গেছে, যৌথ বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করার কাজ গুছিয়ে এনেছে সরকার।
বিভিন্ন মন্ত্রণালয় ও জেলা ভিত্তিক দুর্নীতি বিরোধী টাস্ক ফোর্স গঠন করার চিন্তাও রয়েছে নতুন দায়িত্ব নেওয়া এই সরকারের দায়িত্বশীল কয়েকটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বলছেন, খুব দ্রুত সন্ত্রাস দমন ও দুর্নীতিবাজদের ধরতে সাঁড়াশি অভিযান চালালে দেশে স্থিতিশীলতা ফিরবে। তবে বিলম্বিত অভিযান দুর্নীতিবাজ ও অপরাধীদের রক্ষার সুযোগ করে দিতে পারে। উল্লেখ্য, 2007 সালের 11 জানুয়ারি সেনা সমর্থিত ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের পরপরই সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছিলেন। সে সময় দুর্নীতিবাজদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছিল। দুর্নীতিবাজদের অনেকেই রাস্তায় গাড়ির টাকা ও ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল সেই অভিযানের ফলে। এর আগে 1996 সালেও বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার এসে একই ধরনের অভিযান পরিচালনা করেছিলেন। সে সময় অনেক দুর্নীতিবাজ দেশ থেকে পালিয়ে গেলেও গ্রেপ্তার হয়েছিল অনেক রাজনীতিবিদ ও ব্যবসায়ী। তবে অভিযান সংশ্লিষ্ট অনেকেই গণমাধ্যমের কাছে জানিয়েছেন, 1996 ও 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন আর 4 জুলাই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এবার তীব্র গণ আন্দোলনের মুখে সরকার পতন হয়েছে। দেশ কার্যত কয়েকদিন পুলিশ ও প্রশাসনবিহীন চলেছে, যা ইতিহাসে নজিরবিহীন। এমনই এক পর্যন্ত পুলিশের অনেক কর্মকর্তা পলাতক আছেন এখনও। সরকার এখনও দেশকে স্থিতিশীল করতে কাজ করে যাচ্ছে। তবে শিগগিরই অভিযান পরিচালনা করতে সরকার সবকিছু চূড়ান্ত করে এনেছে। পুলিশকে কাজে ফিরিয়ে বাহিনী পুনর্গঠনের জন্য এবার যৌথ অভিযান এখনও শুরু করা যাচ্ছে না। জানা গেছে, এবার দুর্নীতির বিরুদ্ধে অভিযান হবে ভিন্ন রকম, যা দৃষ্টান্ত হয়ে থাকবে। সরকারের দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, টাস্ক ফোর্স গঠিত হবে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর ও জেলা ভিত্তিক। সেনাবাহিনী টাস্ক ফোর্সের মূল দায়িত্ব পালন করলেও তাদেরকে সহযোগিতা করবে বিজিবি, র্যাব ও পুলিশ। জানা গেছে, টাস্ক ফোর্সের অভিযান সংক্রান্ত কাজে যুক্ত করতে বিভিন্ন বাহিনীর সৎ ও মেধাবী অফিসারদের বাছাই করে তালিকা করার কাজও শুরু হয়েছে। দুর্নীতিবাজদের সাজা নিশ্চিতের মূল দায়িত্ব থাকবে দুর্নীতি দমন কমিশন দুদকের হাতে। এজন্য দুদককে ঢেলে সাজানোর পরিকল্পনাও রয়েছে সরকারের। একজন কনিষ্ঠ কর্মকর্তার এই আচরণের পরিপ্রেক্ষিতে জেনারেল ওয়াকারুজ্জামান শুধু বলেন আমিন। বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরও খারাপের দিকে যাচ্ছিল, এমন সময় দেশজুড়ে সেনা মোতায়েন করে সরকার। এর মধ্যে 2 আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ওই দিন এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র থেকে এ তথ্য পেয়েছে ভারতের সাপ্তাহিক সম্পাদক সাময়িকী দ্য উইক। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য সেনাপ্রধান বৈঠকটি ডেকেছিলেন। সূত্রটি জানায়, সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রশমনে সেনাপ্রধান এ বিষয়টি তুলে ধরেন।